আজকে আমরা করব ক্লাস 6 এর 2024 রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা বইয়ের 154 পৃষ্ঠার আজকে আমরা 7 নং স্কুল করব। 1-এর দাগ থেকে আজকে আমরা 4-এর দাগ পর্যন্ত সবগুলো অঙ্ক করব। প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদেরকে ধরে ধরে বুঝিয়ে দেব। একের দাগে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। রোমান সংখ্যা 1-এ আছে যে অনুপাতের পূর্বপদ ও উত্তরপদ সমান তাকে কি অনুপাত বলে। তো দেখো আমি এখানে লিখে নিয়েছি যে অনুপাতের পূর্বপদ ও উত্তরপদ সমান তাকে সমানুপাত বলে। তো তোমাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। তো একটি অনুপাতের আমি উদাহরণ দিচ্ছি 7:7 এই অনুপাত। তো এই অনুপাতের এটাকে বলবো আমরা পূর্বপদ আর এটাকে বলবো আমরা উত্তরপদ। তো যে অনুপাতের পূর্বপদ এবং উত্তরপদ এই দুটো সমান থাকবে সেটাকে বলবো আমরা সমানুপাত, বুঝলে। তো আমি আরেকটা উদাহরণ দিচ্ছি 5:5। তো দেখো এই অনুপাতের এটা হলো পূর্বপদ আর এটা হলো উত্তরপদ। তো পূর্বপদ আর উত্তরপদ সমান, তাই আমরা এটাকে বলবো সমানুপাত, বুঝলে। 2-এর দাগে আছে সমকোণী ত্রিভুজের একটি কোণ 65 ডিগ্রি হলে অপর কোণ দুটির মান লেখো। তো দেখো আমি এখানে লিখে নিয়েছি সমকোণী ত্রিভুজের একটি কোণ 65 ডিগ্রি হলে অপর কোণ দুটির মান হবে 90 ডিগ্রি ও 25 ডিগ্রি। তো আমি এই দুটো কোণ কিভাবে পেলাম, দেখো এখানে উল্লেখ করে দিয়েছে যে সমকোণী ত্রিভুজের। তো আমি এখানে রাফে তোমাদেরকে বোঝাচ্ছি। সমকোণী ত্রিভুজ মানে কি, যে ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি, তার মানে এই কোণটা 90 ডিগ্রি হবে। তার মধ্যে প্রশ্নের মধ্যে দেখো আরেকটা কোণ বলে দিয়েছে যে একটি কোণ 65 ডিগ্রি। তো এই দুটো কোণের মধ্যে যে কোনো একটা ধরে নাও 65 ডিগ্রি, ধরে নাও এই কোণটা 65 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমরা দুটো কোণ পেয়ে গেলাম। একটা তো প্রশ্নে দেওয়াই আছে, আর একটা 90 ডিগ্রি কীভাবে পেলাম, কারণ সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি হয়। তাহলে এই কোণটা কত, দেখো আমরা জানি যে ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে যদি আমরা এই দুটো কোণের যোগফলটাকে বিয়োগ করে দেই তাহলে এই কোণটা পেয়ে যাব। তাহলে এটা হলো 90 ডিগ্রি আর এটা হলো 65 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে যদি এই দুটো যোগফল 155 ডিগ্রি যদি বিয়োগ করে দেই তাহলে থাকবে 25 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা হবে 25 ডিগ্রি। তো প্রশ্নের মধ্যে তো এই কোণটা বলাই ছিল যে 65 ডিগ্রি। তাহলে বাকি যে আমরা দুটো কোণ পেলাম সেটা কি কি, একটা 90 ডিগ্রি, একটা হলো 25 ডিগ্রি। তো দেখো আমি এখানে লিখে নিয়েছি 90 ডিগ্রি ও 25 ডিগ্রি। 3-এর দাগে আছে √22 প্লাস √9 সমান সমান কত। তো দেখো আমি এখানে লিখে নিয়েছি √22 প্লাস √9 সমান সমান √22কে 22 রেখে দিয়েছি প্লাস 9-এর বর্গমূল কত হয়, 9-এর বর্গমূল হয় 3 হয়, কারণ 3 3 9, এই দুটো জোড়া সংখ্যা থেকে একটা বেরোবে। তাহলে 9-এর বর্গমূল হবে 3, ঠিক আছে। তো √টা থাকবে না। এবার এই দুটোকে যোগ করে দিলে হবে 25, আর 25-এর বর্গমূল কত হয়, 25 মানে কি 5 5 25, তাহলে দুটো 5-এর থেকে একটা 5 বেরোবে, তাহলে এটার বর্গমূল হবে 5, তাহলে এটার অ্যান্সারটা আসবে 5। 4-এর দাগে আছে 61%কে দশমিক সংখ্যায় প্রকাশ করো। তো দেখো আমি এখানে লিখে নিয়েছি 61%কে দশমিক সংখ্যায় প্রকাশ করে পাবো সমান সমান 61/100। 100 কেন হলো, দেখো পার্সেন্টেজ মানে হলো 100, অর্থাৎ 100-র মধ্যে 61, ঠিক আছে। তো এটাকে আমাদের দশমিক সংখ্যায় প্রকাশ করতে হবে। তো আমি এখানে দেখো এই 100 দিয়ে 61কে ভাগ করে তোমরা এটা পাবে। আর আমি যদি তোমাদের সহজ বুদ্ধি বলি, এখানে যতটা শূন্য হবে তত ঘর আগে দশমিক হবে। এখানে শূন্য কয়টা আছে, এখানে শূন্য আছে দুটো, তার মানে 1 2, 2 ঘর আগে দশমিক হবে। দেখো 2 ঘর আগে দশমিক, আর এখানে শূন্য দিলে দিতেও পারো নাও দিতে পারো, তো দিলে ভালো হয়, বুঝলে। আর তোমরা যদি এভাবে না করে তোমরা যদি সিম্পলভাবে যদি এটাকে ভাগ করো, দেখো 61/100 এটাকে যদি সিম্পলভাবে ভাগ করো তাহলে দেখো 100 থেকে কিন্তু ছোটো হয়ে যাচ্ছে, তার মানে আমাদের দশমিক দিয়ে একটা শূন্য নিতে হবে। তো 6 বার দিলে হবে 600, বিয়োগ করলে আসবে 10, দশমিক দেওয়াই আছে, শূন্য নেব, তাহলে 1 বার দিলে কত হবে 100। দেখো এভাবে ভাগ করলে ওই একই আসছে, কিন্তু এভাবে ভাগ করলে সময়টা বেশি লাগছে। তোমাদের শর্টকাট এই কথাগুলো মানে মাথায় রাখবে, যতগুলো শূন্য থাকবে তত ঘর আগে দশমিক হবে। তাহলে দুটো শূন্য আছে মানে 2 ঘর আগে দশমিক, বুঝলে। 5-এর দাগে আছে কোন সংখ্যার বর্গ ও বর্গমূল সমান। তো দেখো আমি এখানে লিখে নিয়েছি, অ্যান্সারটা এসেছে যে 1 সংখ্যার বর্গ ও বর্গমূল সমান। কেন, দেখো 1-এর বর্গ, বর্গ মানে কি, বর্গ মানে স্কোয়ার, 1-এর স্কোয়ার মানে বা যে কোনো সংখ্যার স্কোয়ার মানে ওই সংখ্যাটাকে 2 বার গুণ করব। তাহলে দেখো 2 বার যদি গুণ করি, আমি রাফে দেখিয়ে দিয়েছি, 2 বার গুণ করলে একক একই হবে। আবার
একের যদি বর্গমূল করি, বর্গমূল মানে √, তাহলে একের বর্গমূল কত হবে? দেখো এককে আমরা লিখতে পারি এককে এক, এটা মানে একই, আর দুটো একের থেকে একটা এক বেরোবে, তাহলে একের বর্গও এক হচ্ছে, আবার বর্গমূলটাও এক হচ্ছে। তো সুতরাং অ্যান্সারটা লিখে নিয়েছি যে এক সংখ্যার বর্গ ও বর্গমূল সমান। তো তোমরা এখান থেকে এই পর্যন্ত পুরোটাই করবে, শুধু এই রাফটা বাদ দিয়ে। 6 দাগে আছে সমবাহু ত্রিভুজের প্রতিসম রেখার সংখ্যা কটি? তো দেখো আমি এখানে লিখে নিয়েছি সমবাহু ত্রিভুজের প্রতিসম রেখার সংখ্যা হলো 3টি। তো দেখো তোমাদের ক্লাস 6-এর তোমাদের প্রতিসাম্য অধ্যায়টা আছে, তো ওই প্রতিসাম্য অধ্যায়টা যদি ভালোভাবে বুঝতে চাও, মানে প্র্যাকটিক্যালি ভালোভাবে যদি বুঝতে চাও, তাহলে তুমি ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ওই ভিডিওটা দেখে নিতে পারো। তো ওখানে আমি এত সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, কাগজ কেটে কেটে বুঝিয়ে দিয়েছি যে প্রতিসম রেখা কোনটার মানে কয়টা হয়, মানে বর্গক্ষেত্রে কয়টা প্রতিসম রেখা, আয়তক্ষেত্রে কয়টা প্রতিসম রেখা, সমবাহু ত্রিভুজের কয়টা প্রতিসম রেখা, মানে A to Z আমি বুঝিয়ে দিয়েছি। ওই ভিডিওটা দেখা মানে তোমাদের প্রতিসাম্য অধ্যায়ে হাতের মুঠোয়, এটা আমি একদম চ্যালেঞ্জ করছি। তো দেখো সমবাহু ত্রিভুজের প্রতিসম রেখার সংখ্যা হলো 3টি। কেন 3টি? দেখো আমি এখানে একটা সমবাহু ত্রিভুজ আঁকছি। প্রতিসম রেখা মানে কি? প্রতিসম রেখা মানে হলো এই যে ত্রিভুজটা আঁকলাম, এই ত্রিভুজটা যদি আমি ঠিক মাঝ বরাবর এভাবে একটা রেখা টানি, তারপর যদি আমরা এই ভাঁজটা আর এই ভাঁজটা দুটো যদি এভাবে উল্টে দেই, যদি এই ভাঁজের সঙ্গে এই ভাঁজটা যদি মিলে যায়, মানে এই সরলরেখা বরাবর যদি ভাঁজ করি, তাহলে এই পাশের সঙ্গে যদি এই পাশটা মিলে যায়, তাহলে সেটাকে বলবো আমরা প্রতিসম রেখা। বুঝলে? তাহলে অবশ্যই এটা মিলে যাবে। তো তোমরা দেখবে, আমি বারবার বলছি ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে তোমরা সেটা দেখে নাও, তাহলে প্রতিসাম্য অধ্যায়টা তোমাদের জলের মতো সহজ মনে হবে। আবার যদি আমরা এই দিকে মাঝ বরাবর কাটি, তাহলে এই দিকটার সাথে যদি এই দিকটা উল্টে দিই, তাহলে এটাও মিলে যাবে। আবার এই দিকে যদি আমরা এটাকে ভাঁজ করে দিই, মানে এই দিকে যদি সরলরেখা বরাবর যদি ভাঁজ করে দিই, তাহলে এই পাশটার সঙ্গে এই পাশটা মিলে যাবে। অর্থাৎ প্রতিসম রেখার সংখ্যা হবে 3টি, 1, 2, 3টে। ঠিক আছে? হাতের দাগে আছে 23.96 ডেসিলিটারকে ডেকালিটারে প্রকাশ করো। তো দেখো আমি প্রথমে তোমাদেরকে রাফে বোঝাচ্ছি। তোমরা সকলেই জানো যে কিলো, হেক্টর, ডেকা, মিটার, বা এটাকে লিটারও বলতে পারো, ডেসি, সেমি, মিলি। এই নিয়মটা তোমরা সকলেই জানো যে যদি আমরা ডান দিক থেকে বাঁ দিকে আসি, তাহলে আমাদেরকে 10 দিয়ে ভাগ করে আসতে হবে। আর যদি আমরা বাঁ দিক থেকে ডান দিকে যাই, অর্থাৎ কিলো লিটার থেকে যদি আমরা মিলিলিটার দিকে যাই, তাহলে আমাদের কিন্তু এখানে 10 দিয়ে গুণ করে যেতে হবে। ঠিক আছে? তাহলে এটা কোথায় আছে? এটা আছে 23.96 ডেসিলিটার আছে, ডেসিলিটার থেকে ডেকালিটার আসবে। তাহলে এখানে ডেসিলিটার কোনটা? এটা। তাহলে ডেসিলিটার থেকে যদি ডেকালিটারে যাই, তার মানে আমাদের কি করতে হবে? এই দিকে আসতে হবে, তাই তো? এই দিকে আসতে হবে। তাহলে এই দিকে আসা মানে আমাদের ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ করব? দেখো এখান থেকে এখানে আসা মানে একটা ঘর, এখান থেকে এখানে আসা মানে দুটো ঘর। দুটো ঘর মানে আমরা দুটো 10 দিয়ে ভাগ করব, অর্থাৎ দুটো 10 মানে কি? 10 10 100। অর্থাৎ আমরা এটাকে যদি আমরা 100 দিয়ে ভাগ করে দেই, তাহলে সেটা ডেকালিটারে চলে যাবে। তো দেখো আমি এখানে লিখে নিয়েছি 23.96 ডেসিলিটারকে ডেকালিটারে প্রকাশ করে পাবো। আমি 100 দিয়ে ভাগ করেছি। কেন ভাগ করেছি সেটা তো তোমাদের বললামই। এবার দেখো এটা ভাগ করার দরকার নেই। এখানে যে দশমিক বিন্দুটা আছে, শূন্য কয়টা আছে? এখানে দুটো আছে। যতটা শূন্য থাকবে দশমিক বিন্দু, তত ঘর বাঁদিকে চলে যাবে। কি বললাম? যতটা শূন্য থাকবে ভাগের সময় দশমিক বিন্দু, তত ঘর বাঁদিকে সরে যাবে। তাহলে এখানে শূন্য কটা আছে? দুটো আছে। তার মানে এখান থেকে 2 ঘর আগে আসবে, 1 2 ঘর আগে, মানে এখানে আসবে দশমিকটা। তো দেখো আমি এখানে 2 ঘর আগে এখানে দশমিকটা দিয়েছি। আর দশমিকের আগে এখানে শূন্য দিলে দিতেও পারো, নাও দিতে পারো, তো দিলে ভালো হয়। 8 দাগে আছে 60টি আপেলের 3/5 অংশ সমান সমান কতটি আপেল? তো দেখো আমি এখানে লিখে নিয়েছি 60টি আপেলের 3/5 অংশ সমান সমান 60 লিখেছি, আপেলের লাস্টে এর আছে, এর মানে হলো গুণ 3/5। তো 5 দিয়ে আমি কেটে দিয়েছি, 5 12 হবে 60, আর 12 আর আমরা 3 কী করবো? গুণ করব। গুণ করলে হবে 36। তাহলে 36টি আপেল। 60টি আপেলের 3/5 অংশ মানে কতটি আপেল? 36টি আপেল। 9 দাগে আছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা 20 সেমি হলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত? তো দেখো আমি প্রথমে তোমাদেরকে আমি রাফে এখানে একটা ছবি এঁকে বোঝাচ্ছি, মানে বর্গক্ষেত্রের ছবি আঁকছি। তো আমাদের বলেছে যে এই বর্গক্ষেত্রের পরিসীমা 20 সেমি। পরিসীমা কত সেমি বলেছে? 20 সেমি। প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত? মানে এই বর্গক্ষেত্রে এই বাহুটার দৈর্ঘ্য কত হবে, এটার কত হবে, এটার কত হবে, এটার কত হবে, অর্থাৎ প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত হবে। তো দেখো আমি এখানে লিখে নিয়েছি, ধরি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য A সেমি ধরেছি। তাহলে এটা ধরেছি A সেমি, এটাও A হবে, এটাও A হবে, এটাও A হবে।
কারণ আমরা জানি বর্গক্ষেত্রের 4টা বাহু সমান হয়। ঠিক আছে, এবার সবসময় মাথায় রাখবে বইয়ে যেটা দেওয়া থাকবে, এখানে কি দেওয়া আছে বর্গক্ষেত্রের পরিসীমা, বইয়ে যেটা দেওয়া থাকবে তোমরা সেটাই বের করবে। এখানে যদি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থাকতো তাহলে আমি এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করতাম, কিন্তু এখানে প্রশ্নে আমি যেটা থাকবে আর কি বর্গক্ষেত্রের পরিসীমা আছে, তো আমরা এখানে বর্গক্ষেত্রের পরিসীমাই বের করব। ঠিক আছে, এটা মাথায় রাখবে, প্রশ্নে যেটা দেওয়া থাকবে সেটাই আমরা বার করব। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা সমান সমান সূত্র হয় 4 ইন্টু একটি বাহু দৈর্ঘ্য, তাহলে 4 লিখেছি ইন্টু একটি বাহু দৈর্ঘ্য কি এ, কারণ প্রত্যেকটা এ করে আছে, তাহলে একটি বাহু দৈর্ঘ্য হলো এ, তাহলে গুণ করলে হবে 4 সেমি। তাহলে প্রশ্নানুসারে আমাদের হিসেবে বর্গক্ষেত্রের পরিসীমা হলো 4a, আর বইয়ের হিসাবে বর্গক্ষেত্রের পরিসীমা কত 20। তাহলে এটার সঙ্গে সমান করে দিলাম, এটাই নিয়ম। যদি এখানে ক্ষেত্রফল থাকতো তাহলে আমাদের হিসাবে যে ক্ষেত্রফলটা বের হতো সেটা আর বইয়ের যে ক্ষেত্রফল থাকতো সেটার সঙ্গে সমান করে দিলেই অঙ্কটা হয়ে যাবে, এটাই নিয়ম। তাহলে এর সঙ্গে 4টা গুণ আকারে আছে, তাহলে এ পাশে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে 4 5 20, তাহলে এখানে হবে 5। তাহলে এ মানে ধরেছিলাম বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, তাহলে বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত 5 সেমি করে হবে। ঠিক আছে, তো তোমরা এখানে অ্যান্সারটা লিখে নেবে যে বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5 সেমি। 10এর দাগে আছে 2012 সাল লিপ ইয়ার কিনা লেখো। দেখো লিপ ইয়ার কি সেটা আমরা প্রথমে জেনে নিই। লিপ ইয়ার মানে হলো যে কোনো সালকে যদি আমরা 4 দিয়ে ভাগ করতে পারি বা যেসব সাল 4 দিয়ে ভাগ যায় সেসব সালকে আমরা লিপ ইয়ার বলবো। কিন্তু যেসব সালের শেষের একক এবং দশক এই দুটো শূন্য থাকবে সেই সব সালকে যদি আমরা 400 দিয়ে যদি আমরা ভাগ করতে পারি তাহলে সেই সালগুলোকে আমরা বলবো লিপ ইয়ার। বুঝলে, যেসব সালের একক এবং দশক এই দুটো শূন্য থাকবে সেই সব সালকে যদি আমরা 400 দিয়ে ভাগ করতে পারি তাহলে সেই সব সালকে লিপ ইয়ার বলবো। আর যেসব সালের এই একক দশক শূন্য নয় সেই সব সালকে আমরা 4 দিয়ে যদি ভাগ করতে পারি তাহলে সেটা লিপ ইয়ার। তাহলে এখানে যে 2012 সাল আছে তাহলে এটা একক আর দশক তো শূন্য নয়, তাই তো, তাই 2012 সালটাকে আমরা কি করব 4 দিয়ে ভাগ করব। তো 2012 সালটাকে যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে সেই 2012 সালটাকে বলবো আমরা লিপ ইয়ার। তো দেখো আমি এখানে করে দেখিয়েছি, 4 দিয়ে ভাগ করেছি, 4 5 20, এখান থেকে 1 কেটেছি, তাহলে তো 4 থেকে 1 ছোট যাচ্ছে, তো আমি 2 কেটেছি, আবার দুটো সংখ্যা কাটার জন্য একটা শূন্য নিয়েছি, আবার 3 4 হয় 12। তো দেখো এখানে ভাগশেষ কিছুই রইলো না, অর্থাৎ 4 দিয়ে ভাগ মিলে গেল। যেহেতু 2012 সালটি 4 দিয়ে বিভাজ্য মানে ভাগ গিয়েছে, তাই আমরা বলবো সুতরাং 2012 সাল লিপ ইয়ার। 11 দাগে আছে একটি বৃত্তের বৃহত্তম জ্যা 10 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধ কত। তো দেখো আমি এখানে একটা বৃত্ত এঁকে নিয়েছি, তো বৃত্তের বৃহত্তম জ্যা কোনটা, বৃত্তের বৃহত্তম জ্যা হলো বৃত্তের ব্যাস। তাহলে এখানে যে বৃত্তের বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য 10 সেমি দেওয়া আছে, এটা মানে কার দৈর্ঘ্য দেওয়া আছে, এটা মানে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে। তো আমি সেজন্য লিখে নিয়েছি সুতরাং বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য হলো 10 সেমি। তো আমাদের বের করতে বলছি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য। ব্যাসার্ধ মানে কি এখান থেকে এইটুকু, বা বলতে পারো এখান থেকে এইটুকু, এটা হলো ব্যাসার্ধ অর্থাৎ ব্যাসের অর্ধেক। তাই আমি এই ব্যাসের যে মানটা ছিল সেটাকে আমি 2 দিয়ে ভাগ করেছি, সেটা কত হলো 5। তাহলে 5 সেমি হবে বৃত্তের ব্যাসার্ধ, মানে এখান থেকে এটুকু হবে 5 সেমি, বা বলতে পারো এখান থেকে এটুকু হবে 5 সেমি। 2 রোমান সংখ্যা 1 আছে 2013 সালের স্বাধীনতা দিবস বৃহস্পতিবার হলে 2015 সালের স্বাধীনতা দিবস কী বার ছিল। তো দেখো এখানে বইয়ে বলে দিয়েছে 2013 সালের স্বাধীনতা দিবস ছিল বৃহস্পতিবার, তাহলে 2015 সালের স্বাধীনতা দিবস কী বার এটা আমাদের বের করতে বলেছে। তো দেখো আমি এখানে লিখে নিয়েছি 2013 সালের স্বাধীনতা দিবস ছিল বৃহস্পতিবার, অর্থাৎ তারিখটা হবে 15/8/2013 হবে, কারণ আগস্ট মাসের 15 তারিখে স্বাধীনতা দিবস হয় আর সালটা হলো 2013 সাল। কী বার ছিল সেটা বলে দিয়েছে যে এটা ছিল বৃহস্পতিবার। তো আমাদেরকে বের করতে হবে, আমি এখানে রাফে বুঝিয়ে দিচ্ছি, আমাদের বের করতে হবে 15/8/2015 সালের এই স্বাধীনতা দিবসটা কী বার ছিল সেটা আমাদের বের করতে হবে। তো এটা আমরা কীভাবে বের করব, আমাদেরকে বের করতে হবে 15/8/2013, অর্থাৎ যে সালটা দেওয়া আছে সে সাল থেকে 15/8/2015 সাল, মানে যে সালে আমরা তারিখটা বের করব কী বার ছিল, এটা আমরা যে তারিখটা বের করব আর কি, সেই সাল পর্যন্ত মোট কত দিন এটা আমরা প্রথমে বের করব। তাহলে দেখো 15/8/2013 সাল আছে, এখান থেকে 15/8/2014 সাল পর্যন্ত এই 1 বছর কত দিন সেটা আমরা প্রথমে বের করব। দেখো এখানে দিন দিন একই আছে, মাস মাস একই আছে, শুধু বছরটা চেঞ্জ হয়েছে। তাহলে এই 1 বছর কত দিন, এখানে এই সালটা 4 দিয়ে ভাগ যায় না, তার মানে এটা লিপ ইয়ার না।
আবার এই সালটাও 4 দিয়ে ভাগ যায় না, তার মানে এটা লিপ ইয়ার না, তাই 1 বছর হবে 365 দিন। যদি এখানে কোনো সাল 4 দিয়ে ভাগ যেত অর্থাৎ লিপ ইয়ার হতো, তাহলে 1 বছর হতো 366 দিন, বুঝলে। এবার আমরা বের করব যে 15/8/2014 সাল থেকে 15/8/2015 সাল পর্যন্ত এই 1 বছর কত দিন। দেখো এখানে 2014 সালটা 4 দিয়ে ভাগ যায় না, মানে লিপ ইয়ার না, 2015 সালটাও 4 দিয়ে ভাগ যায় না, অর্থাৎ লিপ ইয়ার না, অর্থাৎ 2014 থেকে 2015 সাল পর্যন্ত এই 1 বছর হলো 365 দিন। তাহলে আমরা বের করে নিলাম যে 15/8/2013 সাল থেকে 15/8/2015 সাল পর্যন্ত মোট দিন হলো 365 দিন যোগ 365 দিন সমান সমান 730 দিন, বুঝলে। এবার এই দিনটাকে, যে দিনটা বেরোবে এটাকে তোমরা সবসময় 7 দিয়ে ভাগ করবে। কেন ভাগ করবে? আমরা জানি 1 সপ্তাহ মানে 7 দিন, তাহলে 7 দিয়ে যদি এটাকে ভাগ করি, সবসময় 7 দিয়ে ভাগ করবে, তাহলে 7 অক্ষে 7 হবে, এখানে 3 কাটবো, 7-এর থেকে 3 ছোট হয়ে যাচ্ছে, তাই একটা শূন্য কাটবো, ঠিক আছে। এবার দেখো দুটো সংখ্যা কাটার জন্য আমাদের এখানে একটা শূন্য দিতে হবে, 4 7 হবে 28, বিয়োগ করলে 2, তাহলে এটা হবে সপ্তাহ আর এটা হলো দিন। এখানে যে ভাগশেষে যে দিনটা আছে, এই দিনটা 2013 সালের স্বাধীনতা দিবসের যে বারটা ছিল তার সঙ্গে যোগ হয়ে আমাদের 15/8/2015 সালের দিন বারটা বেরিয়ে যাবে। তাহলে এখানে 15/8/2013 সালের বার ছিল বৃহস্পতিবার, তার সঙ্গে এই দুদিন যোগ হবে, তার বৃহস্পতিবার সঙ্গে যে দুদিন যোগ হয় শুক্র শনি, তাহলে হবে এটা শনিবার। 2-এর দাগে আছে একটি সমানুপাতের প্রথম, দ্বিতীয় ও চতুর্থ পদ যথাক্রমে 20, 30 এবং 60 হলে তৃতীয় পদ নির্ণয় করো। তো দেখো একটা সমানুপাতের প্রথম পদ দেওয়া আছে 20, দ্বিতীয় পদ দেওয়া আছে 30, চতুর্থ পদ দেওয়া আছে 60। তো আমি এটা প্রথমে তুলে নিয়েছি, প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ পদ। তো আমাদের বের করতে বলেছে তৃতীয় পদ নির্ণয় করো, তো আমি এখানে লিখে নিয়েছি তৃতীয় পদ হলো এক্স ধরে নিয়েছি। তাহলে সমানুপাতটা হবে কীরকমভাবে? সমানুপাতটা হবে, প্রথমে আমাদের এটা লিখতে হবে, প্রথম পদ লিখতে হবে, তারপর অনুপাত দিতে হবে, তারপর দ্বিতীয় পদ লিখতে হবে, তাহলে দ্বিতীয় পদ হলো 30, তারপর আমাদের সমানুপাত চিহ্ন দিতে হবে, দ্বিতীয় পদের পরে হবে তৃতীয় পদ, তাহলে তৃতীয় পদ আমরা এক্স ধরে নিয়েছি, তাহলে এখানে এক্স হবে, অনুপাত চতুর্থ পদটা হবে 60। এবার দেখো 20 লিখেছি, অনুপাত মানে বাই হবে, 30 সমান সমান এটার জন্য সমান সমান হবে এক্স, এটার জন্য বাই হয়ে যাবে 60, আমরা কোণাকোণি গুণ করব, তো এই দিকে গুণ করলে হবে 30x আর এই দিকে গুণ করলে হবে 60 গুণন 20, আমি গুণ আকারে রেখে দিচ্ছি, ঠিক আছে, বা 20 গুণন 60, বা এক্স সমান সমান, দেখো এক্সের আর 30-এর মাঝখানে গুণ আছে, অর্থাৎ 30টা এক্সের সঙ্গে গুণ আকারে আছে, তাহলে সমান সমান ওপাশে গেলে ভাগ হয়ে যাবে। এবার এই 30 দিয়ে 60কে যদি কাটি, 30 দুগুণে 60, 2 আর 20 যদি গুণ করে দিই তাহলে হবে 40। তাহলে এক্স মানে কি ধরেছিলাম? এক্স মানে ধরেছিলাম তৃতীয় পদ, তাহলে আমি বের করে নিলাম যে তৃতীয় পদ হবে 40। 3-এর দাগে আছে মান নির্ণয় করো, 7/2/3/16। তো দেখো আমি তুলে নিয়েছি প্রশ্নটা, 7/2/3/16। তো 7 লিখেছি, ভাগ চিহ্ন দিয়েছি, এখানে আমি সমষ্টি মানে ভেঙেছি। প্রথমে আমাদের এটা দিয়ে এটাকে গুণ করতে হবে, তাহলে 16 দুগুণে কত হবে? 32। এই 32-এর সঙ্গে আমাদের ওপরেরটাকে যোগ করতে হবে, তাহলে 32 আর 3 যোগ করলে হয় 35, আর নিচে যা আছে তাই লিখবো, 16 লিখবো। এবার 7 লিখেছি, আর ভাগ চিহ্নটা গুণ চিহ্ন তখনই হবে যখন এটা উল্টে যাবে। তো দেখো ভাগ চিহ্নটা আমি গুণ চিহ্ন দিয়েছি, কখন দিয়েছি? যখন 16টাকে আমি ওপর লিখেছি, 35টাকে নিচে দিয়েছি, মানে উল্টে যাবে। এবার এই 7 উপরে আছে, 35 নিচে আছে, তাহলে 7 দিয়ে কেটে দিচ্ছি, 5 7 35, মানে 5 হবে। 5 দিয়ে তো 16কে আর ভাগ যায় না, হ্যাঁ, মানে কাটাকাটি যায় না, তাহলে কি করব? তাহলে আমরা লিখে নেব যে 16 আর নিচে হলো 5। এবার নিচে যেহেতু ছোট সংখ্যা আছে তাই আমাদের ভাগ করতে হবে, 5 দিয়ে 16কে ভাগ করলে হবে 3 5 15, বিয়োগ করলে আসবে 1, আর এই 1টা দেখো 5-এর থেকে ছোট হয়ে যাচ্ছে, তার মানে আর ভাগ যাবে না, এই ভাগশেষটাকে আমাদের উপরে লিখতে হবে আর ভাজকটাকে নিচে লিখতে হবে, তাহলে অ্যান্সার আসবে 3 পূর্ণ 1/5। দাগে আছে সামান্য ভগ্নাংশে পরিণত করো, 7.028, 2 আর 8-এর মাথায় পৌনঃপুনিক আছে, এটাকে আমাদের সামান্য ভগ্নাংশে পরিণত করতে বলেছে। তো আমরা প্রথমে জেনে নিই সামান্য ভগ্নাংশটা কি। দেখো সামান্য ভগ্নাংশ মানে লব বাই হর আকারে আমাদের এটা পরিণত করতে হবে। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি, তো এটাকে আমরা কিভাবে সামান্য ভগ্নাংশে পরিণত করব। তো প্রথমে আমাদের এই দশমিক বিন্দু এবং পৌনঃপুনিক ছাড়া পুরো সংখ্যাটাকে লিখতে হবে। তো দেখো আমি লিখে নিয়েছি 7028, সেখান থেকে আমাদের বিয়োগ করতে হবে পৌনঃপুনিক ছাড়া যে সংখ্যাটা আছে সেটাকে আমাদের বিয়োগ করতে হবে। তাহলে পৌনঃপুনিক ছাড়া সংখ্যা কত আছে? 70 আছে, মানে দশমিক লেখা যাবে না,
শুধু পৌনঃপুনিক ছাড়া যে সংখ্যাটা আছে দশমিক বাদ দিয়ে সেটাকে আমাদের বিয়োগ করতে হবে। তাহলে 70 আছে, 70 বিয়োগ করতে হবে, 22 টানতে হবে। দশমিকের পরে যতগুলো সংখ্যার মাথায় এই রকম পৌনঃপুনিক থাকবে ততগুলো 9 দিতে হবে। তো এখানে দশমিকের পরে দুটো সংখ্যার মাথায় পৌনঃপুনিক আছে, তাই দুটো 9 দিয়েছি। এবং দশমিকের পরে এবং পৌনঃপুনিকের আগে পৌনঃপুনিক ছাড়া যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য দিতে হবে। তো দেখো দশমিকের পরে এবং পৌনঃপুনিকের আগে পৌনঃপুনিক ছাড়া একটা সংখ্যাই আছে, তাই আমাদের এখানে একটা শূন্য দিতে হবে। এবার এটা থেকে এটা বিয়োগ করলে আসবে 6958 আর নিচে আসে 990। তো এবার এটাকে আমি কেটে দিয়েছি, 2 দিয়ে কেটেছি, ঠিক আছে। 2 দিয়ে কাটলে এখানে হবে 495 আর 2 দিয়ে কাটলে এখানে আসবে 3479। তো এবার লিখে নিয়েছি 3479/495, কারণ এটা আর কাটাকাটি যায় না। তো এটাই হলো সামান্য ভগ্নাংশ, মানে ওপরেরটা হলো লব, নিচেরটা হলো হর। তো এটাই হবে অ্যান্সার। 5-এর দাগে আছে 1764 এর বর্গমূল নির্ণয় করো। তো দেখো আমি এখানে লিখে নিয়েছি 1764 এর বর্গমূল, বর্গমূল মানে রুট ওভার। তো এই বর্গমূলটা আমি তোমাদেরকে ভাগ পদ্ধতিতে শিখিয়ে দেবো, ঠিক আছে। তো দেখো 1764 এভাবে আমরা ভাগ করব। তো ভাগ পদ্ধতিতে বর্গমূল কিভাবে করে, তো আমাদের প্রথমে ডান দিক থেকে বাঁ দিকে জোড়া জোড়া সংখ্যা ধরতে হবে। তো আমি জোড়া জোড়া সংখ্যা ধরেছি। তো আমাদের প্রথম সংখ্যাটা কত আছে, 17। তার আগে তোমাদেরকে নামতাটা বলি। আমাদের এখানে জোড়া জোড়া সংখ্যা গুণ করতে হবে। এককে 1, 2 দুগুণে 4, 3 তিরিক্ষা 9, 4 চারা 16, 5 5-এ 25। মানে জোড়া জোড়া সংখ্যার নামতা হবে বর্গমূলের সময়। মানে তুমি 2কে 3 দিয়ে করতে পারবা না, মানে জোড়া জোড়া থাকতে হবে, বুঝলে। তো তারপরে কত হবে বলতো, 6 6 36 এরকমভাবে চলতে থাকবে। তো আমাদের প্রথম সংখ্যাটাকে টার্গেট করতে হবে। তাহলে প্রথম জোড়াটা কত আছে, 17 আছে। তাহলে দেখো 4 বার দিলে 16, 5 বার দিলে 25 হয়, বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা 4 বার দিব। 4 চারা কত হবে, 16 হবে। বিয়োগ করে দিলে কত আসবে, 1। এবার এই 6 আর 4 কেটে আনবো। তোমরা জানো সাধারণ ভাগের ক্ষেত্রে দুটো সংখ্যা কাটলে একটা শূন্য দিতে হয়, তাই তো। কিন্তু বর্গমূলের ক্ষেত্রে 4টা সংখ্যা কাটলে একটা শূন্য দিতে হয়। তার মানে এখানে দুটো সংখ্যা কাটলে কোনো এখানে শূন্য দিতে হবে না। এবার এই যে 4 আছে, 4-এর ডাবল আমরা এখানে লিখবো। তাহলে 4-এর ডাবল কত, 8। এবার এই 8-এর পাশে এখানে যে সংখ্যাটা তুমি বসাবে, নিচে তোমাকে সেই সংখ্যাটা বসিয়েই গুণ করতে হবে। মনে করো 8-এর পাশে আমি 2 বসিয়েছি, তাহলে নিচে কত বসাতে হবে, 2 বসাতে হবে। তাহলে গুণ করে দেখি, 2 দুগুণে 4, 8 দুগুণে 16, মিলেই গেল। যদি না মিলতো তাহলে 3 বসিয়ে, এখানে 3 বসালে আমাদের নিচে আবার 3 দিয়ে গুণ করে দেখতে হতো, বুঝলে। তো 2-এ মিলে গেছে, 2টা আমরা এখানেও লিখবো এখানেও লিখবো, তাহলে হয়ে যাবে 164। তাহলে 1764 এর বর্গমূল হবে 42, এটা হবে অ্যান্সার। তাহলে এটা হবে 42। 6-এর দাগে আছে 24টি কুলের মধ্যে 6টি কুল পচে গেছে, মোট কুলের শতকরা কত কুল পচে গেছে। তাহলে দেখো এখানে কুল আছে মোট কতগুলো, 24টি। 24টা কুলের মধ্যে কয়টা কুল পচে গেছে, 6টি। তাহলে মোট কুলের শতকরা কত কুল পচে গেছে। দেখো যখন তোমাদের শতকরা বের করতে বলবে তখন তোমরা সেটাকে 100 দিয়ে গুণ করে দেবে। তো দেখো আমি এখানে লিখে নিয়েছি মোট কুলের পরিমাণ হলো 24টি কুল। কুল পচে গেছে, তার মধ্যে 6টা পচে গেছে, অর্থাৎ মোট কুলের শতকরা কুল পচে গেছে সমান সমান দেখো 24টা কুলের মধ্যে 6টা কুল পচে গেছে। আর যেহেতু শতকরা বলেছে তাই আমাদের এখানে 100 দিয়ে গুণ করতে হবে। তো আমি কি করেছি, প্রথমে এই 6 দিয়ে কেটেছি, 6 অক্ষে 6, 4 6 24, তার মানে এখানে 4 হবে। এবার এই 4 দিয়ে 100 কেটেছি, 4 25-এ 100। এবার 25 অক্ষে গুণ করলে 25, অর্থাৎ মোট কুলের শতকরা কুল পচে গেছে 25টি। 7-এর দাগে আছে 1 কিগ্রা চালের দাম 62.50 টাকা হলে 2.5 কিগ্রা চালের দাম কত। তো দেখো আমি এখানে লিখে নিয়েছি 1 কিগ্রা চালের দাম দেওয়া আছে 62 টাকা 50 পয়সা। তো 2.5 কিগ্রা অর্থাৎ 2.5 কিগ্রা চালের দাম কত হবে, বেশি হবে। বেশি হলে এটার সঙ্গে কি হবে, গুণ হয়ে যাবে। তো দেখো আমি লিখেছি 62.50 গুণন লিখেছি 2.5। এবার আমি দশমিক তুলে দিয়েছি, এখান থেকে দশমিক তুলেছি, দশমিকের আগে যাই থাকুক না কেন একটা 1 লিখবো, আর দশমিকের পরে একটা সংখ্যা আছে তাই একটা শূন্য লিখবো। এখানেও একই করেছি, দশমিক তুলে দিয়েছি, দশমিকের আগে যাই থাকুক না কেন বা যতগুলো সংখ্যায় থাকুক না কেন একটা 1 লিখবো, আর দশমিকের পরে দুটো সংখ্যা আছে তাই দুটো শূন্য লিখেছি, বুঝলে। এবার এই শূন্যের সঙ্গে এই শূন্য কেটে দিয়েছি। আর কি করেছি, এবার করেছি এই 625 আর 25কে গুণ করেছি। গুণ করে দেখো 625 গুণন 25 আর নিচে আছে 100। তো এই দুটোকে গুণ করে দিয়েছি, ঠিক আছে। এই দুটো গুণ করলে হয় 15,625। আমি কিন্তু কোনো কাটাকাটি করিনি। কেন করিনি জানো,
আমি যদি এখানে কাটাকাটি করতাম মানে 5 দিয়ে এটাকে ভাগ যেত, কিন্তু এক সময় দেখো 25 দিয়ে যদি 100 কাটি 4 25 100 হবে, তাহলে 4 দিয়ে তো এটাকে ভাগ যাবে না। 625কে তারপর তোমাকে কি করতে হবে বলতো, 4 দিয়ে ভাগ করতে হবে, তার মানে অনেক সময় লাগবে। তো সেজন্য সময়টা যেন কম লাগে সেজন্য আমি কি করলাম, এই দুটোকে গুণ করে দিলাম, গুণ করে এটা হলো, আর নিচে আছে 100। তাহলে শূন্য কটা আছে বলো তো, দুটো আছে। যতগুলো শূন্য থাকবে তত ঘর আগে দশমিক দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। এই দেখো 2 ঘর আগে দশমিক, তাহলে 156.25 টাকা, অর্থাৎ 156 টাকা 25 পয়সা, এটাই হবে অ্যান্সার। 3-এর দাগে আছে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। তো আমি এখানে সবগুলো করে দেবো। 1-এর দাগে আছে 8 বছর 8 মাস 28 দিন প্লাস 11 বছর 8 মাস 18 দিন সমান সমান কত বছর কত মাস কত দিন, মানে আমাদের এখানে যোগ করতে বলেছে। তো এই রকম বছর মাস দিন এরকম যোগগুলো থাকলে সবার প্রথমে তোমাদেরকে বছর লিখতে হবে, তারপর মাস লিখতে হবে, তারপর দিন লিখতে হবে। তো প্রথমে দেখো বছর কত আছে, 8 বছর আছে, তো আমি বছরের নিচে 8 বসিয়েছি। তারপর দেখো মাস আছে 8 মাস, তো মাসের নিচে 8 লিখেছি। দিন আসে 28, তো এখানে 28 লিখেছি। তারপরে আছে 11 বছর 8 মাস 18 দিন, তো আমি এখানে বছর নিচে 11 আর মাসের নিচে 8 এবং দিনের নিচে 18 বসিয়েছি। এবার যোগ করেছি, দেখো এখানে যোগ করলে আসে 46 দিন, এখানে যোগ করলে আসে 16 মাস, আর এখানে যোগ করলে আসে 19 বছর। তো এবার আমরা জানি যে 1 মাস মানে কত দিন বলো তো, আমরা জানি যে 1 মাস, এটা আমি রাফ করছি, এটা তোমাদের তোলার দরকার নেই, আমি তোমাদের বোঝাচ্ছি। 1 মাস মানে আমরা জানি 30 দিন। তো তোমরা দেখবে যে মানে যেখানে 30-এর থেকে বেশি থাকবে সেখানে তোমাদেরকে সাজাতে হবে, মানে এখানে গন্ডগোল আছে, 30-এর বেশি থাকা মানেই গন্ডগোল, বা যদি 30ও থাকে তাহলে সেটাকে 30 দিন মানে তো আমরা 1 মাস বলবো, তাই না? 30 বা 30-এর বেশি যদি কোনো দিন থাকে তাহলে সেটাকে আমরা 30 দিয়ে ভাগ করে ঠিক করব। তাহলে 46কে ভাগ করব 30 দিয়ে, তাহলে 30 অক্ষে হবে 30, তাহলে বিয়োগ করলে কত আসবে 6, আর এখানে হবে 1, অর্থাৎ 46 দিনটাকে আমরা বলতে পারি 1 মাস, আরও বলতে পারি 16 দিন, 1 মাস 16 দিন বলতে পারি। এবার এখানে যে ভাগশেষটা থাকবে সেই ভাগশেষটাকে তোমাকে সবার প্রথমে লিখতে হবে, 16 দিন লিখতে হবে। আর এখানে যে এই 1 মাস আছে সেটা তার আগের মাসের সাথে যোগ হবে, তাহলে 16 মাসের সাথে যদি 1 মাস যোগ করি তাহলে 17 মাস হবে, আর এখানে যা আছে তাই রাখবো। আবার এখানে যা ছিল আমি তাই রেখেছি। এবার মাসের ক্ষেত্রে দেখো আমরা জানি 1 বছর মানে হলো 12 মাস, অর্থাৎ 12 থেকে যদি বেশি বা 12 মাসও যদি হয় বা 12 থেকে যদি বেশি হয় তাহলে সেটাকেও আমাদের ঠিক করতে হবে, মানে এটা গন্ডগোল আছে। কত দিয়ে ঠিক করব, 12 দিয়ে ঠিক করব, তাহলে 12 দিয়ে আমাদের এই 17কে ভাগ করতে হবে, তাহলে 12কে 12, তাহলে বিয়োগ করলে কত হবে, বিয়োগ করলে আসবে 5, অর্থাৎ 1 বছর 5 মাস। তাহলে 17 মাসটাকে আমরা বলবো 1 বছর 5 মাস। তা আমাদের সবসময় আগে আমাদের এই ভাগশেষটা লিখতে হবে, তো আমি 5 মাস লিখেছি, আর এখানে যে এই 1 বছর আছে সেটা তার আগের বছরের সাথে যোগ হয়েছে, তাহলে 19 বছরের সাথে 1 বছর যোগ করলে কত হবে 20 বছর, তো এটাই হবে অ্যান্সার। 2-এর দাগে আছে সরল করো, +20-এর বিপরীত সংখ্যা মাইনাস -7-এর বিপরীত সংখ্যা প্লাস -4-এর বিপরীত সংখ্যা -8। তো এই প্রশ্নটা আমি দেখো তুলে নিয়েছি। তো এখানে আছে +20-এর বিপরীত সংখ্যা যখন বলবে তখন তোমরা চিহ্নটাকে শুধু চেঞ্জ করবে, তাহলে +20-এর বিপরীত সংখ্যা হলো -20, আবার এখানে মাইনাস আছে এখানে মাইনাস দিয়েছি। -7-এর বিপরীত সংখ্যা, তাহলে বিপরীত সংখ্যা বলে শুধু চিহ্নটা চেঞ্জ করবে, তাহলে লিখবো আমরা +7, আবার মাইনাস চিহ্ন, এই দেখো মাইনাস চিহ্ন। -4-এর বিপরীত সংখ্যা তাহলে কী হবে, +4 হবে, আর এখানে কিন্তু বিপরীত সংখ্যা লেখা নেই, তাই এখানে যেটা আছে সেটাই লিখেছি। এবার দেখো এটা সামনে নাই মানে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে -20 হবে, মাইনাসে প্লাসে হবে -7, মাইনাসে প্লাসে হবে মাইনাস, আর এখানে 4 হবে, আর মাইনাসে গুণ করলে হবে প্লাস, ঠিক আছে। তো এবার আমি প্রথমে এই দুটোর মধ্যে ক্যালকুলেশন করেছি। মাইনাসে কী হয়, মাইনাসে প্লাস হয়, প্লাস মানে আমরা যোগ করব, 20 আর 7 যোগ করলে হবে 27, আর চিহ্ন কোনটা দিব, চিহ্ন আমরা দিব এই দুটো সংখ্যার মধ্যে যেটা বড় তার সামনেটা দিব, তার মানে এখানে মাইনাস দিতে হবে। আবার দেখো মাইনাসে প্লাসে মাইনাস, 8-এর থেকে 4 বিয়োগ হয়ে গেলে হবে 4, আর চিহ্ন দিতে হবে বড় সংখ্যার সামনেটা, তো এখানে দেখো প্লাস দিয়েছি, তাহলে সমান সমান মাইনাসে প্লাসে মাইনাস, 27 থেকে 4 চলে গেলে হবে বিয়োগ করে দিলে হবে 23, আর চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেটা, তো এটাই হবে অ্যান্সার। 3-এর দাগে আছে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। মানের ঊর্ধ্বক্রমে সাজাও মানে ছোট থেকে বড়োর দিকে সাজাতে বলেছে। এই 0.3-এর মাথায় পৌনপণি, 0.16-এর মাথায় পৌনপণি, 0.1-এর মাথায় পৌনপণি, এই সংখ্যাগুলোর মধ্যে সব থেকে ছোট যেটা সেটাকে লিখব, অর্থাৎ ছোট থেকে আমরা বড়োর দিকে সাজাবো। তো দেখো আমি এই প্রশ্নটা তুলে নিয়েছি।
তো পৌনঃপুনিক তোলাটা তো তোমাদেরকে বললামই। প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের এই দশমিক বিন্দু এবং পৌনঃপুনিক ছাড়া পুরো সংখ্যাটা লিখতে হবে। তো আমরা লিখবো 0.3, তো শূন্যের তো কোনো দাম নেই, তাই আমি শূন্যটা এখানে লিখিনি, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, শুধু 3 হবে। সেখান থেকে বিয়োগ করতে হবে পৌনঃপুনিক ছাড়া যদি কোনো সংখ্যা থাকে। তাহলে দেখো পৌনঃপুনিক ছাড়া সংখ্যা 0 আছে, তাহলে 3-এর থেকে 0 বিয়োগ করলে 3ই হয়। যেহেতু 0 আছে, চিহ্নের তো কোনো দাম নেই, তাই আমি লিখিনি। বাই দশমিকের পরে যতগুলো সংখ্যার মাথায় পৌনঃপুনিক ততগুলো নয়, তো একটা সংখ্যার মাথায় পৌনঃপুনিক আছে, একটা নয়। এবং আমরা জানি যে দশমিকের পরে এবং পৌনঃপুনিকের আগে পৌনঃপুনিক ছাড়া যদি কোনো সংখ্যা থাকে ততগুলো শূন্য দিতে হয়। তো দশমিকের পরে এবং পৌনঃপুনিকের আগে পৌনঃপুনিক ছাড়া কোনো সংখ্যাই নেই, তাই আমাদের এখানে শূন্য দিতে হবে না। এবার কেটে দিয়েছি 3 দিয়ে, 3 অক্ষে 3, 3 3 9, তাহলে কত হলো, 1/3 হলো। এবার পরেরটা তুলেছি, পরেরটা কি আছে, 0.16 এর মাথায় পৌনঃপুনিক। একই রকমভাবে লিখেছি, দশমিক বিন্দু এবং পৌনঃপুনিক ছাড়া পুরো সংখ্যাটা লিখেছি, শুধু শূন্যটা লিখিনি, কারণ শূন্যের কোনো দাম নেই। 16 লিখেছি। সেখান থেকে আমাদের বিয়োগ করতে হবে পৌনঃপুনিক ছাড়া যে সংখ্যাটা আছে, কত আছে, 0 1 আছে, তো শূন্যের তো দাম নেই, শুধু 1, তাহলে 1কে বিয়োগ করতে হবে বাই দশমিকের পরে যতগুলো সংখ্যার মাথায় পৌনঃপুনিক আছে ততগুলো 9 দিতে হবে। তো এখানে একটা সংখ্যার মাথায় পৌনঃপুনিক আছে, তাই একটা 9 দিব। এবং দশমিকের পরে এবং পৌনঃপুনিকের আগে পৌনঃপুনিক ছাড়া সংখ্যা আছে একটা, তাই আমরা এখানে একটা 0 দেবো। তো বিয়োগ করলে আসবে 15 আর নিচে হবে 90, কেটে দিলাম 15কে 15, 6 15 90, তার মানে এটা হবে 1/6 ভগ্নাংশ। আর দেখো এটা আছে 0.1 এর পৌনঃপুনিক। তাহলে একই রকমভাবে দশমিক বিন্দু এবং পৌনঃপুনিক ছাড়া সংখ্যাটাকে প্রথমে লিখেছি, সেখান থেকে বিয়োগ করতে হবে পৌনঃপুনিক ছাড়া সংখ্যাটা। তাহলে 0 আছে, তাহলে 1-এর থেকে 0 বিয়োগ করলে তো 1ই হয়, তাই আমি এখানে 1 লিখেছি। বাই দশমিকের পরে যতগুলো সংখ্যার মাথায় পৌনঃপুনিক ততগুলো 9 দিতে হবে। তো একটা সংখ্যার মাথায় পৌনঃপুনিক, তাই আমি এখানে একটা 9 দিয়েছি। আর দশমিকের পরে এবং পৌনঃপুনিকের আগে পৌনঃপুনিক ছাড়া কোনো সংখ্যাই নেই, তাই আমাদের এখানে 0 দিতে হবে না। তাহলে আমরা ভগ্নাংশ সবগুলো পেয়ে গেলাম। এবার আমাদের এই ভগ্নাংশগুলো মানে যে ভগ্নাংশগুলো আমরা পেলাম, এই ভগ্নাংশগুলোর হরগুলোর মানে এটার হলো 3, এটার হলো 6 আর এটার কত 9, এর লসাগু নিতে হবে। তো লসাগু যদি নেই তাহলে 3 দিয়ে ভাগ করবো, 3 অক্ষে 3, 3 2 6, 3 3 9, আর ভাগ যাবে না। এই সবগুলোর গুণফলই হবে লসাগু, তাহলে 3 2 6, 3 6 18, 18 হবে লসাগু, ঠিক আছে। তাহলে লিখে নিয়েছি 3 6 9 এর লসাগু হলো 18। এবার এই ভগ্নাংশগুলোকে আমি আবার লিখেছি 1/3, 1/6, 1/9, এই ভগ্নাংশগুলো লিখে নিয়েছি। দেখো 1/3, 1/6, 1/9, তো সমান সমান। এখানে আমি আবার 1/3 লিখেছি, এবার গুণ দিয়েছি, তাহলে লসাগু কত হয়েছে 18। তাহলে 3কে কত দিয়ে গুণ করলে 18 আসবে, নিশ্চয়ই 6 দিয়ে, তাই 6 দিয়ে এখানে গুণ করেছি, এখানেও গুণ করেছি। মনে মনে ভাবো এই 6 আর এই 6 কেটে দিলে আবার কিন্তু 1/3ই আসবে, বুঝলে। তো এবার গুণ করে দিলাম, 6কে 6, নিচে হলো 18। আবার 1/6 লিখেছি, এটাকে আবার এখানে 1/6 লিখেছি, তাহলে এখানে গুণ দিয়েছি। তাহলে 6কে কত দিয়ে গুণ করলে এর হরটা 18 আসবে, নিশ্চয়ই 3 দিয়ে, তাই 3 দিয়ে এখানে গুণ করেছি, এখানে গুণ করেছি, তাহলে হবে 3 6 18, আর এখানে হবে 3 অক্ষে 3। আর এখানে আছে 1/9 মানে এই ভগ্নাংশটা, আমরা এখানেও আবার 1/9 লিখেছি। তো আমাদের এখানে লসাগু আছে 18, তাহলে 9কে মানে হরে আছে 9, 9কে কত দিয়ে গুণ করলে 18 আসবে, 2 দিয়ে, তাহলে এখানেও 2 দিয়ে গুণ করতে হবে, এখানেও 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2 অক্ষে 2, আর এখানে 9 × 18। এবার দেখো এই যে ভগ্নাংশগুলো এরগুলোকে দেখো হরগুলো কিন্তু এখন একই আছে, তাহলে 18 ভাগের মধ্যে 2 ভাগ এটা সব থেকে কম, আর 18 ভাগের মধ্যে 3 ভাগ এটা, তারপর তার সব শেষে হবে এটা, অর্থাৎ সব থেকে বড় এটা, তারপর এই দুটোর মধ্যে বড় এটা। আমাদের বলেছে মানের ঊর্ধ্বক্রমে সাজা, অর্থাৎ ছোট থেকে বড়, তাহলে সব থেকে ছোট এটা, তারপর এটা, তারপর এটা। তো দেখো আমি এখানে লিখে নিয়েছি, মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই সব থেকে ছোট এটা, তারপর এটা, তারপর এটা, মানে ছোট থেকে বড় দিকে যাচ্ছি, ঠিক আছে। তাহলে এটা মানে 2/18 মানে কি, দেখো 2/18, 2/18 মানে হলো 1/9, তাহলে 1/9 ভগ্নাংশটা লিখেছি। আর 3/18 মানে কি 1/6, আর 6/18 মানে কি, দেখো 6/18, 6/18 মানে হলো 1/3। এবার দেখো 1/3 মানে কি 0.3, তার পৌনঃপুনিক এখানে বসিয়ে দেবো। 1/3 মানে এটা হলো 0.3 এর মাথায় পৌনঃপুনিক, কমা 1/6, 1/6 মানে কোন ভগ্নাংশটা বলো তো, 1/6 মানে এই ভগ্নাংশ, এই ভগ্নাংশ মানে হলো 0.16 এর মাথায় পৌনঃপুনিক। তো এখানে দিতে হবে 0.16 এর মাথায় পৌনঃপুনিক। আর 1/9, 1/9 মানে কোনটা, 1/9 মানে হলো 0.1 এর মাথায় পৌনঃপুনিক, 0.1 এর মাথায় পৌনঃপুনিক। তো দেখো ছোট থেকে বড় দিকে সাজিয়ে নিলাম।
4-এর দাগে আছে জানালার পর্দা তৈরি করার জন্য বাবা 13.7/10 মিটার কাপড় কিনে আনলেন। বাড়িতে 4.3/5 মিটার কাপড় ছিল। 3টি জানালার প্রতি পর্দার জন্য 5.3/4 মিটার কাপড় লাগলো। এখন আরও কত মিটার কাপড় পড়ে আছে? তো দেখো এখানে বলে দিয়েছে যে বাবা বাজার থেকে 13.7/10 মিটার কাপড় কিনে আনলেন, আর বাড়িতে কাপড় ছিল 4.3/5 মিটার। তাহলে বাবা কিনে আনলেন এত মিটার আর বাড়িতে কাপড় ছিল এত মিটার, তাহলে মোট কাপড় কতটুকু? এই দুটোকে যোগ করলে বেরিয়ে যাবে। তো দেখো এই দুটোকে যোগ করেছি, এখানে আমাদের সমষ্টি ভাঙতে হবে, মানে এটাকে গুণ করতে হবে। গুণ করলে হবে 130, 130-এর সাথে এটাকে যোগ করতে হবে, হবে 137/10 যোগ এই দুটোকে গুণ করতে হবে। 4 × 5 = 20, 20 আর 3 23/5, 10 আর 5 দেখো 5 আর 10 এর লসাগু নিয়েছি, তাহলে কত হবে? 5 × 5 5 × 10 অর্থাৎ 10 হবে লসাগু। 10 দিয়ে 10কে ভাগ করলে 1, 1 দিয়ে 137কে গুণ করলে 137 যোগ 5 দিয়ে 10কে ভাগ করলে হবে 2, 2 দিয়ে 23কে গুণ করলে হয় 46 সমান সমান। এবার এই দুটোকে যোগ করেছি, হয়েছে 183/10 মিটার। তাহলে মোট কাপড়ের পরিমাণ হলো 183/10 মিটার। এবার এখানে কি বলেছে? এখানে বলেছে যে 3টি জানালার প্রতি পর্দার জন্য 5.3/4 মিটার কাপড় লাগলো। অর্থাৎ এখানে এটাই বলেছে যে একটা পর্দার জন্য 5.3/4 মিটার কাপড় লাগে। তাহলে কয়টা জানালা আছে? এখানে 3টা জানালা আছে। তাহলে এখানে দেখো আমি লিখে নিয়েছি, যেহেতু 3টি জানালার প্রতি পর্দায় কাপড় লাগে 5.3/4 মিটার, অর্থাৎ একটা জানালার জন্য পর্দার কাপড় লাগে, একটা জানালার জন্য পর্দার কাপড় লাগে 5.3/4 মিটার, মানে প্রতি পর্দা মানে একটা জানালার জন্য এত মিটার কাপড় লাগে। তাহলে দেখো আমি এখানে সমষ্টি ভেঙেছি, 4 × 5 = 20, 4 × 5 = 20 আর 3 23, 23/4। তাহলে একটা জানালার পর্দার কাপড় লাগে, একটা জানালায় পর্দার কাপড় লাগে 23/4 মিটার। তাহলে কয়টা জানালা আছে? 3টা জানালা। তাহলে 3টা জানালার পর্দার কাপড় লাগে কম না বেশি বলো তো? একটা জানালায় যতটুকু লাগবে 3টা জানালায় বেশি লাগবে, সেই জন্য এটা গুণ হয়ে গেছে 23-এর সঙ্গে, মানে উপরটার সঙ্গে গুণ হয়ে গেছে। এই দুটো গুণ করলে হবে 69 আর নিচে আছে 4। তাহলে 3টা জানালার জন্য পর্দার কাপড় লাগে 69/5 মিটার। তো আমাদের কাছে মোট কাপড় কতটুকু আছে? 183/10 মিটার আছে। তাহলে এটার থেকে যদি আমরা এটাকে মানে 3টা জানালার পর্দায় যতটুকু কাপড় লাগলো সেটাকে যদি বিয়োগ করে দিই, তাহলে বাকি এখন কতটুকু কাপড় পড়ে আছে সেটা কিন্তু বেরিয়ে যাবে। তো লিখে নিয়েছি এখনও কাপড় পড়ে আছে, তো এটা থেকে এটা বিয়োগ করেছি, লসাগু করে নিয়েছি, হয়েছে 21/20, 21/20 হয়েছে। এবার নিচে যেহেতু 20 এখানে ছোট সংখ্যা, তাই ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে আমি ভাগ করেছি। তাহলে কত হবে? দেখো 20 21 21 মানে 1 বার দিব, বিয়োগ করলে আসবে 1। তাহলে এই 20 থেকে এটা ছোটো যাচ্ছে, তাই একটা উপরে নিতে হবে, আর এই ভাজকটাকে নিচে নিতে হবে, অর্থাৎ 1.1/20 মিটার হবে অ্যান্সার। 5-এর দাগে আছে সংখ্যারেখার সাহায্যে যোগ করো -8 ও +17। তো দেখো আমি এখানে লিখে নিয়েছি -8 ও +17, ওর জায়গায় আমি এখানে প্লাস দিয়েছি কারণ আমাদের এটা যোগ করতে হবে সংখ্যারেখার সাহায্যে। তো দেখো আমি এখানে যেহেতু এখানে দেখো মাইনাস এই যে শূন্য যে আছে, এই শূন্যের স্কেলের সাহায্যে একটা সংখ্যারেখা টেনেছি, আর সংখ্যারেখা এগুলো সমান দূরত্ব রেখেছি, ঠিক আছে। এবং শূন্যের যে বাঁ দিকটা, এই দিকটা কিন্তু ঋণাত্মক হবে, -1 -2 -3 -4 -5 -6 -7 8 -9 -10 -11, আর এই দিকটা হবে প্লাস হবে, মানে পজিটিভ হবে শূন্যের ডান দিকে, ঠিক আছে। তো এবার দেখো এখানে আছে কি -8। তো আমাদের শূন্য থেকে প্রথমে মাইনাস থাকলে আমাদের বাঁ দিকে যেতে হবে। -8 মানে এভাবে যদি গুণে আসে তাহলে এই পর্যন্ত আসবে, -8 মানে এখানে এই পর্যন্ত আসবে। তো এটাকে আমাদের এই রকমভাবে তীর চিহ্ন দিয়ে বোঝাতে হবে যে শূন্য থেকে আমরা প্রথমে -8-এর দিকে গিয়েছি। তাহলে এটা হলো -8। এবার কি আছে? +17, মানে তুমি যেখানে এসেছো, মানে লাস্ট যেখানে থামলাম আমরা আর কি, সেখান থেকে আমরা প্লাস থাকলে ডান দিকে যাব। তাহলে কত ঘর ডান দিকে যাব? 17 ঘর। তাহলে দেখো আমি গুনছি এখান থেকে এখানে, মানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। তার মানে আমাদের ঠিক এখানে আসতে হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে এবার প্লাস আছে মানে আমরা ডান দিকে চলে যাব। তাহলে এখান থেকে আমরা এই দিকে চলে যাব, তাহলে এটা হবে +17, ঠিক আছে। তাহলে আমরা যাত্রা শুরু করেছিলাম শূন্য থেকে, আর যাত্রাটা বন্ধ করলাম শেষে কোথায়? এই এখানে। তাহলে সেটা আমাদের শূন্য থেকে এই পর্যন্ত মাপ নিয়ে দেখতে হবে যে কত, সেটাই হবে অ্যান্সার। তাহলে শূন্য থেকে এই পর্যন্ত মাপ নিলে হবে +9, কারণ 9 ঘর পর্যন্ত আছে, তাহলে এটা হলো +9।
ঠিক আছে, তাহলে এখান থেকে একটু হলো +9, তাহলে এটার অ্যান্সার আসবে +9। তাহলে আমি এখানে লিখে নিচ্ছি, এটার অ্যান্সার আসবে +9। 6-এর দাগে আছে ভাগফল নির্ণয় করো। 3 ঘন্টা 27 মিনিট ভাগ 9। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি, 3 ঘন্টা 27 মিনিট ভাগ 9 মানে হলো 23 ঘন্টা। এই 23 ঘন্টাটা কিভাবে এলো? দেখো 9 দিয়ে আমি 3 ঘন্টা 27 মিনিটকে ভাগ করেছি। তো ভালো করে লক্ষ্য করে দেখো, এই ভাজকের থেকে এই ভাজ্যটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে। যখন ছোট হবে তখন আমি তো একবার দিলেও, দেখো যদি একবার দিই তাহলে 9 9 অর্থাৎ 3-এর থেকে বড় হয়ে যাবে। তখন আমরা কি করব, তখন আমরা 1 না বাদ দিয়ে তার আগে যে 0 আছে সেটা বাদ দিব। তাহলে 9 0 কত হবে? 0। তাহলে 3 ঘন্টা থেকে যদি আমি 0 ঘন্টা মাইনাস করে দিই তাহলে কত ঘন্টা থাকবে? 3 ঘন্টা থাকবে। এবার এই 3 ঘন্টা মানে এই যে ভাগশেষটা বেরোলো, এই ভাগশেষটা তো ভাজকের থেকে ছোট, তাহলে তো আমাদের আর কোনো সংখ্যা বাদ দেওয়া যাবে না, তাই না? তখন আমরা কি করব, এই 3 ঘন্টাটাকে আমরা মিনিটে কনভার্ট করব। 1 ঘন্টা মানে যদি 1 ঘন্টা যদি 60 মিনিট হয় তাহলে 3 ঘন্টা কি হবে? বেশি হবে, মানে 60 গুণন 3, 60 গুণন 3 মিনিট মানে কত? 180 মিনিট। তাহলে 3 ঘন্টা মানে হলো 180 মিনিট, আমি মিনিটে কনভার্ট করলাম। আর এখানে 27 মিনিট আছে, এটাকে আমি যোগ করে দিয়েছি। তাহলে 180 মিনিট আর 27 মিনিট যোগ করলে হবে 207 মিনিট। এবার আমরা আবার 9 দিয়ে ভাগ করা শুরু করব। তো দেখো 9 দিয়ে যদি ভাগ করি, 9 দুগুণে হবে 18, বিয়োগ করলে আসবে 2, এখান থেকে 7 কেটে আনবো, 3 নং হবে আবার 27, তাহলে মিলে গেল। তাহলে এটা কত হলো? 9 দিয়ে 3 ঘন্টা 27 মিনিটকে ভাগ করলে আসে 0 ঘন্টা 23 মিনিট। 0 আবার ঘন্টা তো হয় না, তো এটাকে আমরা বাদ দিব, আমরা শুধু লিখবো 23 মিনিট। তো এখানে হবে 23, ও আচ্ছা এটা ঘন্টা লিখেছিলাম, আচ্ছা এটা হবে 23 মিনিট। 7-এর দাগে আছে প্রদত্ত সংখ্যাগুলির দ্বারা 3টি সমানুপাত তৈরি করো। তো দেখো এখানে আছে 60 আছে, 2 আছে, 10 আছে, 12 আছে। তো এই 4টা সংখ্যা দ্বারা সমানুপাত তৈরি করতে বলেছে 3টি। তো দেখো আমি এখানে 4টা সংখ্যা দিয়ে আমি 3টি সমানুপাত তৈরি করেছি। 60:12 সমানুপাত 10:2। দেখো আমি এখানে তোমাদের শুধু এইটুকু লিখলেই অ্যান্সারটা হয়ে যাবে। তো আমি এখানে রাফে বুঝিয়ে দিচ্ছি। দেখো 60 সমানুপাত মানে এই অনুপাত মানে বাই, আমরা লিখবো 12, সমানুপাত মানে হলো সমান সমান 10/2 লিখবো। তো দেখো যদি কোনাকুনি গুণ করি তাহলে কত হবে? এখানে 120 হবে। আর এদিকে গুণ করলে কত হবে? 120। অর্থাৎ ভালো করে শুনবে, এই যে প্রান্তীয় পদ দুটার গুণফল যা হবে আর মধ্য পদ দুটার গুণফল একই আছে, অর্থাৎ সমানুপাত। আবার এই 60কে রেখেছি, আর এই যে 10 যে আছে মানে এই মধ্য পদ দুটোকে চেঞ্জ করেছি। 10টা এসেছে 12-র জায়গায়, আর 12টায় চলে গিয়েছে 10-এর জায়গায়। তাহলে এটাকে তোমরা একই রকমভাবে দেখো, 60 অনুপাতের জন্য বাই হবে 10 সমান সমান 12 বাই কত হবে? 2। কোনাকুনি গুণ করলে কত আসবে? এখানে 120, এইদিকে গুণ করলে 120 হবে, তার মানে এটা একটা সমানুপাত। আবার দেখো এই 10টাকে আমি প্রথমে এনেছি, মানে মধ্য পদগুলোকে আমি প্রান্তীয় পদ করেছি। এই 10টাকে প্রথমে এনেছি আর 12টাকে আমি শেষে লিখেছি। আর এই যে প্রান্তীয় পদ দুটো, এটাকে আমরা মধ্যপদ করেছি। তাহলে কি হবে? 10/10 হবে 60 সমান সমান হবে 2/12। দেখো গুণ করে দিলে কত আসবে? 120, আর এই গুণ করলে 120। তার মানে এই 3টা সমানুপাত হলো 60:12 সমানুপাত 10:2, 60:10 সমানুপাত 12:2, 10:60 সমানুপাত 2:12। 4-এর দাগে আছে নিচের 4টি প্রশ্নের উত্তর দাও। তো দেখো এখানে 6টা প্রশ্ন আছে, আমি 6টাই প্রশ্ন করে দেব। 1-এর দাগে আছে 3টি ধনাত্মক সংখ্যার প্রথম ও দ্বিতীয়টির গুণফল 24, দ্বিতীয় ও তৃতীয়টির গুণফল 48 এবং প্রথম ও তৃতীয়টির গুণফল 32। সংখ্যা 3টি কী কী? তো আমরা প্রথমে ধরে নেব প্রথম সংখ্যাটি x, দ্বিতীয় সংখ্যাটি y এবং তৃতীয় সংখ্যাটি z। তো দেখো আমি এখানে লিখে নিয়েছি প্রথম সংখ্যাটি x, দ্বিতীয় সংখ্যাটি y এবং তৃতীয় সংখ্যাটি z লিখে নিয়েছি। এবার দেখো এখানে কি বলেছে? এখানে বলেছে প্রথম ও দ্বিতীয়টির গুণফল, অর্থাৎ প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যাটার গুণফল সমান সমান কত বলেছে? এখানে বলেছে 24, তাই এখানে আমি 24 লিখেছি। তারপরে দেখো কি বলেছে? দ্বিতীয় ও তৃতীয়টির গুণফল 48, তাহলে দ্বিতীয় এখানে y আর তৃতীয়টা হলো z, তাহলে দ্বিতীয় এবং তৃতীয়টার গুণফল হলো 48। তারপরে বলেছে প্রথম ও তৃতীয়টির গুণফল 32, তাহলে প্রথমটা হলো x আর তৃতীয়টি হলো z, তাহলে x আর z এর গুণফল হলো 32। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি করেছি? এখান থেকে ওয়াইটাকে রেখেছি আর এক্সটা ওয়াইয়ের সঙ্গে গুণ আকারে আছে, সমান সমান এর পাশে আসলে ভাগ হয়ে গেছে, মানে এই এক্সটা ভাগ হয়ে যাবে, মানে 24-এর নিচে আসবে। ঠিক আছে, তাহলে এটাকে আমি 1 নং সমীকরণ ধরেছি। এবার দেখো ওয়াইয়ের যে মানটা আছে, এই মানটা আমি এখানে বসিয়ে দিচ্ছি, ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের মানটা বসিয়ে দিচ্ছি 24/x ইন্টু জেড সমান সমান 48, বুঝলে? বা
দেখো 24-এর সঙ্গে জেড গুণ আকারে আছে, তাহলে 24z/x = 48 হবে। তাহলে এটার নিচে নাই মানে কি আছে বলো তো, একটা 1 আছে। তো আমরা কোনাকুনি গুণ করব, কোন দিকে করবো বলো, এই দিকে গুণ করব। তাহলে 24z হবে, আর এই দিকে গুণ করলে হবে 48x। বা এখান থেকে জেটের মান বের করেছি, জেটের সঙ্গে 24টা গুণ আকারে আছে, সমান সমান উপাশে গেলে কী হবে, ভাগ হয়ে যাবে। তাহলে 24 দিয়ে কেটে দিয়েছি, 24 দুগুণে 48। তাহলে এখানে কত আসলো, এখানে আসলো 2x। তাহলে জেটের মান আসলো এখানে 2x। এটাকে আমি 2 নং সমীকরণ ধরে নিয়েছি। এবার এই যে জেটের যে মানটা আছে, এই জেটের মানটা আমি আবার এখানে এই জেটের জায়গায় বসিয়ে দিয়েছি। এক্স রেখেছি, গুণন এই জেটের মান বসিয়েছি 2x = 32, বা 2x গুণ করলে হবে x² = 32। এখানে x স্কোয়ারের সঙ্গে 2টা গুণ আকারে আছে, সমান সমান উপাশে গেলে ভাগ হয়ে যাবে। 2 দিয়ে কেটে দিলে হবে 16, বা x² = 16। তাহলে স্কোয়ার উঠে গেলে কী হবে, √ওভার হবে। আমরা তো জানি স্কোয়ার উঠলে প্লাস মাইনাস √ওভার হয়, কিন্তু এখানে দেখো বলেছে যে ধনাত্মক সংখ্যা বলেছে, মানে আমাদের এখানে প্লাস লাগবে, মানে পজিটিভ মানটা লাগবে। তাই আমি পজিটিভ মান নিয়েছি, নেগেটিভ মান নিইনি। বা x = 4, তাহলে 16-র বর্গমূল কত, 4। এবার এক্সের এই মানটা আমি 1 নং সমীকরণ বসিয়েছি, এখানে ওয়াইয়ের মানটা বের করেছি। দেখো এক্সের মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, তাহলে 1 নং সমীকরণ আছে y = 24/x। এক্সের জায়গায় এক্সের মান বসিয়েছি 4, 4 দিয়ে কেটে দিয়েছি, 4 × 6 = 24। তাহলে ওয়াইয়ের মান 6। আবার লিখেছি যে এক্সের মান এই 2 নং সমীকরণে বসিয়ে দিয়েছি। তাহলে 2 নং সমীকরণ কী আছে, z = 2x আছে, তাহলে 2 × x, এক্সের জায়গায় 4 বসিয়ে দিয়েছি, তাহলে 4 দুগুণে 8। তাহলে দেখো এক্সের মান বেরিয়ে গেছে, ওয়াইয়ের মানটাও বেরিয়ে গেছে, এবং জেটের মানটাও বেরিয়ে গেছে। অর্থাৎ সংখ্যা 3টে আমরা পেয়ে গেলাম। এক্স মানে হলো 4, ওয়াই মানে হলো 6, আর জেড মানে হলো 8। বুঝলে? 2-এর দাগে আছে সরল করো, 1 - 1/2 ভাগ দেওয়া আছে, সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে 2 - 1/2 ইন্টু 1/2 - 1/3 - 1/6। আর এখানে 1/3 আর 1/6-এর মাথায় বার দেওয়া আছে, সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে, থার্ড ব্র্যাকেট দেওয়া আছে। তো আমি এই প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি। তো আমরা এখানে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব, মানে প্রথম বন্ধনীর কাজ করব, ঠিক আছে? তো প্রথম বন্ধনীর মধ্যে আমরা প্রথমে বারের কাজ করব। এভাবে দেখো মাথায় একটা দাগ দেওয়া আছে, এটার প্রথমে আমরা কাজ করব। তো এখানে এখান থেকে এই পর্যন্ত, এই মাইনাস পর্যন্ত এখানে যা আছে আমি পুরোটা দেখো একই রকম লিখে দিয়েছি, ঠিক আছে? এই পর্যন্ত যা আছে তাই লিখে নিয়েছি। আর এখানে কি করেছি, 3 আর 6 লসাগু নিয়েছি, তাহলে 6 হবে। আবার 3 দিয়ে 6কে ভাগ করলে আসবে কত, 2, 2 দিয়ে 1কে গুণ করলে 2 × 2 হবে। আবার 6 দিয়ে 6কে ভাগ করলে আসবে 1, 1 দিয়ে যদি 1কে গুণ করি 1 অক্ষে 1 আসবে। এবার দেখো আবার এখান থেকে এই মাইনাস পর্যন্ত পুরোটা যা আছে আমি পুরোটা লিখে নিয়েছি। এখান থেকে 2 থেকে 1কে বিয়োগ করেছি, হয়েছে 1, আর নিচে হয়েছে 6। তাহলে এবার আমরা এই ফার্স্ট ব্র্যাকেটে আমরা আবার লসাগু করব। তাই এখান থেকে এই পর্যন্ত দেখো যা আছে তাই লিখেছি। 2 আর 6 যদি আমি লসাগু করি, পাশে দেখাচ্ছি, তাহলে 2 দিয়ে ভাগ করবো, 2 অক্ষে 2, 3 দুগুণে 6, অর্থাৎ এখানে লসাগু হবে 3 দুগুণে 6, তাহলে 6 হবে লসাগু। 2 দিয়ে 6কে ভাগ করলে আসবে 3, 3 দিয়ে যদি আমি 1কে গুণ করি তাহলে 3 অক্ষে 3ই হবে। 6 দিয়ে 6কে ভাগ করলে আসবে 1, 1 দিয়ে 1কে গুণ করলে 1। তাহলে এবার এখান থেকে দেখো এই পর্যন্ত যা আছে আমি তাই লিখেছি। 1 - 1/2 ভাগ সেকেন্ড ব্র্যাকেট 2 - 1/2 1/2 লিখেছি। এখানে গুণ চিহ্ন দিয়েছি, কারণ 3-এর থেকে 1কে বিয়োগ করলে আসবে 2, ফার্স্ট ব্র্যাকেট তুলে দিচ্ছি। আর এখানে নিচে হবে 6। তাহলে এই 2 আর এই 2 কেটে দেবো, ঠিক আছে? কারণ আমরা বিয়োগ আর গুণের মধ্যে জানি আমাদের গুণের কাজটা আগে করতে হয়, তাই এই 2 আমি কেটে দেবো। তাহলে সমান 1 মাইনাস, এখানে হবে 1/2 ভাগ সেকেন্ড ব্র্যাকেট দেবো 2 মাইনাস, এখানে 1টা উপরে থাকবে, 6টা নিচে আসবে, সেকেন্ড ব্র্যাকেট বন্ধ, থার্ড ব্র্যাকেট বন্ধ। আবার 1 মাইনাস, এখানে আছে 1/2 ভাগ, এখানে সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। এখানে এই 2-এর নিচে নাই মানে 1 আছে, তাহলে যদি লসাগু করি 6 অক্ষে 6ই হবে লসাগু। তাহলে এটার নিচে নাই মানে 1 আছে, 1 দিয়ে 6কে ভাগ করলে 6ই হবে। 6 দিয়ে 2কে গুণ করলে আসবে 6 দুগুণে 12, বিয়োগ বিয়োগ, আবার 6 দিয়ে 6কে ভাগ করবো, আসবে 1, 1 দিয়ে 1কে গুণ করবো, 1 অক্ষে 1, সেকেন্ড ব্র্যাকেট বন্ধ করবো, থার্ড ব্র্যাকেট বন্ধ করে দেবো, ঠিক আছে? তাহলে সমান সমান এখানে লিখবো 1 বিয়োগ, এখানে লিখবো 1/2 ভাগ 12 থেকে যদি 1কে বিয়োগ করে দিই তাহলে হবে 11, ঠিক আছে? আর নিচে কত আছে, 6 আছে। সমান সমান 1 বিয়োগ, এখানে আছে 1/2, আর ভাগ চিহ্নটা আমরা গুণ চিহ্ন দিব তখনই যখনটা উল্টে যাবে, মানে 6টা উপরে যাবে, 11টা নিচে আসবে। 2 দিয়ে কেটে দিচ্ছি, 3 দুগুণে 6, তাহলে উপরে হবে 3 অক্ষে 3, নিচে হবে 11। এবার দেখো, এবার সমান 1 মাইনাস, এখানে আছে 3/11। তো আমি যদি লসাগু যদি আমি এখানে নেই, তাহলে এটা নিচে নেই মানে 1 আছে, তাহলে 11 অক্ষে 11 হবে লসাগু। তাহলে এটার নিচে নেই মানে 1 আছে, 1 দিয়ে 11কে ভাগ করলে 11ই হবে, 11 দিয়ে 11কে গুণ করলে 11ই হবে, মাইনাস 11 দিয়ে যদি আমি 11কে ভাগ করি 1 হবে, 1 দিয়ে 3কে গুণ করলে 3 হবে। তাহলে 11 থেকে যদি আমি 3কে বিয়োগ করে দিই তাহলে হবে 8।
আর নিচে 11 থাকবে, তাহলে এটাই হবে অ্যান্সার। 3 দাগে আছে কোনো পরিবারে মোট মাসিক খরচের 4,750 টাকা খাওয়ার জন্য ব্যয় হয় এবং অন্যান্য খরচ হয় 5,900 টাকা। যদি খাওয়ার খরচ 10% বাড়িয়ে অন্যান্য খরচ 16% কমানো হয় তাহলে মোট মাসিক খরচ কত বাড়বে বা কমবে। দেখো এখানে বলে দিয়েছে যে কোনো পরিবারের মোট মাসিক খরচে মাসে 4,750 টাকা খাওয়ার জন্য ওরা খরচ করে এবং অন্যান্য খরচ মানে খাওয়া বাদ দিয়ে যে অন্যান্য খরচ আছে সেখানে খরচ করে 5,900 টাকা। তাহলে ওই পরিবারের মাসে মোট কত টাকা খরচ হয় বলো তো? এই টাকাটা যোগ এই টাকাটা। তো দেখো আমি এখানে লিখে নিয়েছি পূর্বে মানে আগে খাওয়ার জন্য ব্যয় হতো 4,750 টাকা আর অন্যান্য খরচ হয় 5,900 টাকা। তাহলে পূর্বে মাসিক মোট খরচ হয় মানে মাসে মোট খরচ হয়, এই দুটোকে যদি আমি যোগ করে দেই তাহলে হবে 10,650 টাকা পূর্বে খরচ হয়। এবার এখানে দেখো বলেছে যদি খাওয়ার খরচ 10% বাড়িয়ে অন্যান্য খরচ 16% কমানো হয়, মানে খাওয়ার খরচটা ওরা 10% বাড়িয়ে দেবে। দেখো আমি এখানে লিখে নিয়েছি যেহেতু খাওয়ার খরচ 10% বাড়ানো হয়েছে এবং অন্যান্য খরচ 16% কমানো হয়েছে, তাহলে লিখবো যে সুতরাং খাওয়ার খরচ বেড়েছে। 10% বাড়া মানে কত টাকা বেড়েছে? দেখো আগে খাওয়ার জন্য খরচ হতো 4,750 টাকা ইন্টু 10% মানে হলো 10/100। তাহলে একটা শূন্য কেটেছি, আবার এখানে একটা শূন্য কেটেছি, তাহলে 475কে আমরা 1 দিয়ে গুণ করলে 475 পাবো। মানে খাওয়ার খরচ এখন 10% বাড়া মানে 475 টাকা মাসে বেড়েছে। তাহলে এখন মাসে মোট কত টাকা খরচ হয় বলো তো খাওয়ার জন্য? আগে খরচ হতো 4,750 টাকা, তার থেকে আরও 475 টাকা বেশি খরচ হয়, অর্থাৎ 4,750 টাকা প্লাস 475 টাকা সমান 5,225 টাকা এখন খাওয়ার জন্য খরচ হয়। এবং দেখো এখানে বলেছে অন্যান্য খরচের 16% কমানো হয়েছে, মানে অন্যান্য খরচ কমানো হয়েছে। কত পার্সেন্ট কমানো হয়েছে? 16%। তাহলে আগে অন্যান্য খরচ কত হতো? 5,900 টাকা। তাহলে 16% কমানো মানে কত টাকা কমেছে? দেখো অন্যান্য খরচ কমেছে সমান আগে খরচ হতো 5,900 ইন্টু 16% মানে 16/100। দুটো শূন্য কেটে দেবো, তার 59 আর 16 গুণ করলে হবে 944 টাকা। তার মানে অন্যান্য খরচ এখন কমেছে 944 টাকা। তাহলে এখন অন্যান্য খরচ হবে সমান আগে খরচ হতো 5,900, সেখান থেকে আরও 944 টাকা কম হবে মানে 4,956 টাকা। তাহলে এখন খাওয়ার জন্য খরচ হয় 5,225 টাকা আর অন্যান্য খরচ হয় এখন 4,956 টাকা। তাহলে এখন মাসিক মোট খরচ কত টাকা হয় বলো তো? খাওয়ার জন্য খরচ হয় 5,225 টাকা আর অন্যান্য খরচ হয় 4,956 টাকা, তার মানে যোগ করে দিলে হবে 10,181 টাকা। তাহলে দেখো আগে মাসে খরচ হতো 10,650 টাকা আর এখন মাসে খরচ হয় 10,181 টাকা। তার মানে আগে মাসে খরচটা বেশি হতো, তাই তো? তো সেজন্য লিখেছি যেহেতু 10,181 মানে এই টাকাটা 10,650 টাকা থেকে কম, তার মানে এখন মাসিক খরচ কমবে। কত টাকা কমবে? 10,650 টাকা থেকে যদি আমরা 10,181 টাকা বিয়োগ করে দিই তাহলে হবে 469 টাকা কমবে। 4 দাগে আছে 5 অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো যা 8, 15, 20 ও 25 দ্বারা বিভাজ্য। তো আমাদেরকে 5 অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করতে হবে যা 8, 15, 20 আর 25 দ্বারা ভাগ যাবে। তো দেখো এটা আমরা কিভাবে পাবো? আমাদের প্রথমে 8, 15, 20 আর 25-এর আমাদের লসাগুটা বের করতে হবে। তো আমি দেখো লিখে নিয়েছি 8, 15, 20, 25-এর লসাগু হলো 600। এবার একটা জিনিস এখানে খেয়াল করো, দেখো এখানে কি বলেছি? 5 অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা মানে যে সংখ্যাটাকে আমরা স্কোয়ার আকার লিখতে পারি, যেরকম 4কে আমরা 2-এর মাথায় স্কোয়ার আকার লিখতে পারি, আর তারপর 9কে আমরা 3-এর মাথায় স্কোয়ার লিখতে পারি। তাহলে 4, 9 এগুলো হলো পূর্ণবর্গ সংখ্যা। 25 মানে 5-এর মাথায় স্কোয়ার, এগুলো হলো পূর্ণবর্গ সংখ্যা, বুঝলে? তো এবার আমরা যে লসাগুটা পেলাম সেটা কত? 600। তার মানে 600 মানে এই সবগুলোর গুণফলই ছিল। তার মানে দেখো এই সবগুলো গুণফল আমি লিখেছি। এই দুটোর জন্য আমরা 2-এর মাথায় স্কোয়ার লিখতে পারি, 5 আছে দুটো, তার মানে 5-এর স্কোয়ার লিখতে পারি। আর দেখো এই 2 একটাই আছে, আর কিন্তু 2 নেই, 3 একটাই আছে। তার মানে এই দুটোর মাথায় স্কোয়ার আছে মানে এই দুটো পূর্ণবর্গ, কিন্তু এই 2-এর মাথায় স্কোয়ার নেই আর এই 3-এর মাথায় স্কোয়ার নেই, মানে এই দুটো পূর্ণবর্গ সংখ্যা নয়। তো এটা পূর্ণবর্গ কখন হবে? যদি এটাকে আমরা আরেকটা 2 এবং আরেকটা 3 দিয়ে গুণ করি,
তাহলেই কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হবে। আরেকটা 2 দিয়ে যদি গুণ করি তাহলে 2 এর মাথা স্কোয়ার হবে, আরেকটা 3 দিয়ে গুণ করলে 3 এর মাথা স্কোয়ার হবে, তাই তো? অর্থাৎ দেখো আমি লিখে নিয়েছি 600কে যদি আমরা 2 গুণন 3 অর্থাৎ 6 দিয়ে যদি গুণ করি তাহলে গুণফলটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখো 600 গুণন এখানে 6 লিখেছি, মানে 2 আর 3 এর গুণফলটা হলো 6। তাহলে গুণ করে দিলে কত হবে? 3600। তাহলে 3600 যা একটি পূর্ণবর্গ সংখ্যা, মানে এটা পূর্ণবর্গ সংখ্যা। এবার দেখো সুতরাং লিখেছি 3600 গুণন, আমরা দেখো আমি তোমাকে রাফে বুঝিয়ে দিচ্ছি। দেখো 3600কে যদি আমরা 1 স্কোয়ার দিয়ে গুণ করি, তো এখানে ডাইরেক্টলি 2 স্কোয়ার করা আছে, কেন? কারণ আমি ডাইরেক্টলি করেছি। 1 স্কোয়ার যদি গুণ করি, 1 স্কোয়ার মানে কি 1। এবার তোমাদের মাথায় প্রশ্ন আসতেই পারে, স্কোয়ার কেন আপনি গুণ করলেন, 1 দিয়ে গুণ করলেন না? দেখো যেহেতু পূর্ণবর্গ বলেছে তাই আমাকে স্কোয়ার দিয়েই গুণ করতে হবে, বুঝলে? তাহলে 3600 ইন্টু 1 মানে কত? 3600ই হবে। তাহলে ঘুরে ঘুরে ওই 3600ই হলো, সেই জন্য আমি 2 দিয়ে গুণ করেছি। দেখো 3600 ইন্টু আমি যখন 2 দিয়ে গুণ করব, কিন্তু সেটার মাথা আমার স্কোয়ার দিতে হবে, কারণ পূর্ণবর্গ থাকতে হবে, যেহেতু সংখ্যাটা পূর্ণবর্গ আনতে হবে। তাহলে 2 স্কোয়ার মানে কত? 4। তাহলে 3600 যদি আমি 4 দিয়ে গুণ করি তাহলে হয়ে যাচ্ছে 14400। তো দেখো যখন আমরা 1 স্কোয়ার দিয়ে গুণ করলাম তখন 3600 হলো, যখন আমরা 2 বসিয়ে স্কোয়ার দিয়ে গুণ করলাম তখন 14400 হয়ে গেলো। মানে 1 দিয়ে যখন গুণ করেছিলাম তখন 1 2 3 4 অর্থাৎ 4 অঙ্কে ছিল, তাই তো? 4 অঙ্কে ছিল। যখন 2 এর স্কোয়ার দিয়ে গুণ করলাম তখন কয় অঙ্কের হয়ে গেলো? 5 অঙ্কের হয়ে গেলো। তার মানে এটাই 5 অঙ্কের ছোট সংখ্যা, মানে ক্ষুদ্রতম সংখ্যা। এরপরে যে সংখ্যাগুলো আসবে সব 5 অঙ্কের, মানে বড় বড় সংখ্যা আসতে থাকবে, এর থেকে বড় বড় আসবে। মানে এটা হলো 4 অঙ্ক, 4 অঙ্কের পরের সংখ্যাটাই হলো এই যে এটা 5 অঙ্ক। তাহলে 5 অঙ্কের এটাই সব থেকে ছোট সংখ্যা, এরপরে যেগুলো আসবে সেটা 5 অঙ্কের বড় বড় সংখ্যা আসবে, বুঝলে? একই রকমভাবে যদি তুমি 3600 গুণন 3 স্কোয়ার দিয়ে গুণ করো, 4 স্কোয়ার দিয়ে গুণ করো, 5 স্কোয়ার দিয়ে গুণ করো, তাহলে 5 স্কোয়ার মানে এই 90000 এসেছে। এবার তুমি যদি 6 স্কোয়ার দাও তাহলে যে 6 স্কোয়ার মানে 36 দিয়ে যদি এটাকে গুণ করো তাহলে সেটা 6 অঙ্কে চলে আসবে। তাহলে 6 অঙ্কে চলে আসবে মানে এর পরের সংখ্যাটা 6 অঙ্কে চলে আসবে। তাহলে 5 স্কোয়ার অর্থাৎ এটাই হলো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তারপরের সংখ্যা হলো 6 স্কোয়ার মানে 36 দিয়ে গুণ করলে সেটা 6 অঙ্কে চলে যাবে। তাহলে আমরা স্পষ্টতই বুঝতে পারছি এটাই হবে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 5-এর দাগে আছে এক ধরনের গহনায় সোনা ও রূপোর অনুপাত 4:7। এই রকম গহনায় 357 মিলিগ্রাম রূপোর সঙ্গে কত মিলিগ্রাম সোনা মেশানো আছে? তো দেখো এখানে সোনা ও রূপোর অনুপাত দেওয়া আছে 4:7। তো আমি এখানে লিখে নিয়েছি সোনা ইস্টু রূপো সমান সমান 4:7। এই অনুপাতের জন্য বাই হয়ে যাবে, ওপরে থাকবে সোনা আর রূপো থাকবে নিচে, সমান সমান 4/7 হবে। দেখো আমি এখানে আবার সোনা বাই রূপো লিখেছি, সমান সমান এখানে আবার 4/7 লিখেছি। এবার দেখো এখানে কার মানটা দেওয়া আছে, এখানে বলেছে যে 357 মিলিগ্রাম রূপো, অর্থাৎ রূপোর মান দেওয়া আছে। এখানে রূপো কত? 7। তো 7 দিয়ে আমরা কি করব, যার মানটা দেওয়া থাকবে সেই সংখ্যাটা দিয়ে আমরা, এখানে দেখো রূপোর মান দেওয়া আছে, আমি আবার বলছি এখানে রূপোর মান দেওয়া আছে 357 মিলিগ্রাম রূপো, মানে রূপোর মানটা দেওয়া আছে বা পরিমাণটা দেওয়া আছে। আর এখানে রূপোর অনুপাতে যে সংখ্যাটা আছে সেটা কত? 7। তো আমরা 7 দিয়ে সেই 357কে আমরা ভাগ করব। তাহলে 7 দিয়ে যদি আমরা 357কে ভাগ করি তাহলে দেখো এখানে 5 7টা হবে 35, আর বিয়োগ করলে হবে 0। তো 7 কাটবো, 7 7, তাহলে কত? ভাগফলটা কত? 51। এই 51 দিয়ে আমরা ওপরে নিচে গুণ করব, বুঝলে? তাহলে দেখো 51 দিয়ে যদি গুণ করি তাহলে এখানে গুণ করলে কিন্তু 357ই আসবে, মানে এখানে প্রশ্নে যেটা দেওয়া আছে 357 মিলিগ্রাম সেটা কিন্তু এখানে চলে এলো। আবার দেখো 4 দিয়ে যদি 51 গুণ করি হবে 204, অর্থাৎ 357 মিলিগ্রাম রূপোর সঙ্গে 204 মিলিগ্রাম সোনা মেশানো হয়েছে। 6-এর দাগে আছে ফণিদা 11 ঘন্টা 36 মিনিটে একই রকম 4টি মূর্তি তৈরি করতে পারেন। যদি একটি মূর্তি তৈরি করেন তবে ফণিদার কত সময় লাগবে? তো দেখো আমি এখানে লিখে নিয়েছি যে যেহেতু ফণিদা 11 ঘন্টা 36 মিনিটে একই রকমের 4টি মূর্তি তৈরি করতে পারেন, সুতরাং ফণিদার একটি মূর্তি তৈরি করতে সময় কম লাগবে। সেই জন্য আমরা 11 ঘন্টা 36 মিনিটকে আমরা 4 দিয়ে ভাগ করব, বুঝলে? মানে 4টি মূর্তি তৈরি করতে ফণিদার সময় লাগে 11 ঘন্টা। 11 ঘন্টা কত মিনিট লাগে? 36 মিনিট। তাহলে একটা মূর্তি তৈরি করতে সময়টা কম লাগবে, সেই জন্য 11 ঘন্টা 36 মিনিটকে আমরা কি করব, যে 4 দিয়ে এখানে ভাগ করে দেবো, ঠিক আছে? এই 11 ঘন্টা 36 মিনিটকে 4 দিয়ে ভাগ করে দেবো। তো দেখো এই 11 ঘন্টা 36কে 4 দিয়ে যদি ভাগ করি তাহলে
4 দুগুণে 8 হবে, বিয়োগ করলে আসবে 3, তাহলে 4-এর থেকে এটা ছোট হয়ে যাচ্ছে। সেই জন্য এই 3 ঘন্টাটাকে আমরা মিনিটে কনভার্ট করব। 1 ঘন্টা মানে হলো 60 মিনিট, তাহলে 3 ঘন্টা মানে কত 180 মিনিট। তাহলে 180 মিনিট আর 36 মিনিট যোগ করব, হবে 216 মিনিট। এবার আবার 4 দিয়ে ভাগ করব, তাহলে 4 5-এ হবে 20, বিয়োগ করলে আসবে 1, 6 কাটবো আর 4 4 হবে 16। তাহলে কত 2 ঘন্টা 54 মিনিট। তাহলে আমরা লিখব সুতরাং ফণিদার একটি মূর্তি তৈরি করতে সময় লাগে 2 ঘন্টা 54 মিনিট।